প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমার আলাপচারিতায়। আজকে আলাপ করতে চাই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের শিডিউল, সেইখানে শঙ্কা কি তৈরি হচ্ছে নাকি নির্বাচনী গাড়ি ঠিকঠাক চলছে? কেন এই সন্দেহটা একজন নাগরিক হিসেবে তৈরি হলো সেটা খুব স্বচ্ছ এবং সহজ। ধারণা করি প্রায় বেশিরভাগ মানুষের চোখে পড়ছে। কি পড়ছে তা হলো রাস্তাঘাটে সাম্প্রতিক সময়ে নানা ধরনের আন্দোলন। এই আন্দোলনগুলো একটা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে যে বাংলাদেশে স্থির কোনো কিছু নেই। বিশেষ করে রাজনৈতিক যে মাঠ, সেই রাজনৈতিক মাঠটা অস্থির আছে। যদি অস্থির থাকে তাহলে স্বাভাবিকভাবে নির্বাচনের যে ভূমি, সেই ভূমিটা কি সহায়ক নির্বাচনের জন্যে অথবা সহায়ক নয়, সে প্রশ্ন জনগণ করবে এবং তাদের মনের মধ্যে এই ধরনের সন্দেহ উঁকে দেবে। এই যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র যখন গুলিতে নিহত হলো, স্বাভাবিকভাবে তার হত্যার বিচার চেয়ে তার যে অনুসারীরা, তাকে যারা ভালোবাসে, তাদের দিক থেকে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলন। কিন্তু এই স্বাভাবিক জায়গাটাকে এমন জায়গায় কি নিয়ে কেউ যেতে পছন্দ করছে যে যতক্ষণ এই হত্যার বিচার না হয়, অর্থাৎ যারা হত্যা করেছে কিংবা যে হত্যা করেছে ওই হত্যাকারীকে ধরে বিচার করে তার শাস্তি পুরোটা সম্পন্ন না করা হয়, তার আগ পর্যন্ত নির্বাচন হবে না, এরকম কথা কিন্তু বলা হচ্ছে এবং হয়েছে। প্রসঙ্গ হচ্ছে যে এই যে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, হত্যাকাণ্ড ওসমান হাদির, সেটা কোনোভাবে গ্রহণীয় নয়। তার পক্ষে বিপক্ষে নানা মত আছে, সেটা থাকবে রাজনৈতিক মাঠে। সে কীভাবে কোন ভাষায় কথা বলতো সেই নিয়েও পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে। কিন্তু নাগরিক হিসেবে একটা বিষয় পরিষ্কার যে রাজনৈতিক জায়গাটা হতে হবে প্রতিযোগিতার। এখানে আমি এই নিয়ে আগেও বলেছি যে এখানে সংঘাত, সহিংস্র হয়ে ওঠা, এটাকে কখনো গ্রহণ করা যায় না। কিন্তু তারপরেও এই আন্দোলনের সঙ্গে দেখা যাচ্ছে আরও একাধিক আন্দোলন। সেই আন্দোলনগুলো শুধু শাহবাগ না, বিভিন্ন রাস্তায়ও হচ্ছে। ধরেন যে এই মোবাইল সেট আনা নেয়া, এই সংক্রান্ত বাণিজ্যর ব্যাপারে মোবাইল যারা ব্যবসায়ী, তাদের সঙ্গে এনবিআরের একটা দ্বন্দ্ব এবং সরকারের নীতি নির্ধারকদের সাথেও একটা দ্বন্দ্ব, সেই নিয়েও পুলিশের সঙ্গে সংঘাত হয়েছে, তীব্র সংঘাত হয়েছে এবং এটারও অবসান যে দরকার। কিন্তু এই সংঘাতগুলো আসলে এইটা একটা সংঘাত। এই ধরনের আবার আরও অন্য সংঘাত আছে। যখনই কোনো একটা কিছু ঘটছে, কোথাও কারো মনোপুত হচ্ছে না, তখনই তারা রাজপথে নেমে আসছে এবং রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। এইটার ফলে জনমানসে যে অস্থিরতা, সে অস্থিরতাটা প্রশ্নের ওই দিকে ধাবিত করে যে তাহলে নির্বাচনের ভবিষ্যৎটা কী? কেননা এই ধরনের যদি অস্থিরতা এগুতে থাকে, তাহলে নির্বাচনী প্রচারণার জায়গাটা কি সুস্থির থাকবে? সুস্থির থাকার কোনো কারণ নাই। নির্বাচনী জায়গায় নির্বাচনী দলগুলোর তাদের প্রতীক, সেই নিয়ে প্রত্যেক নির্বাচনের দলের যে প্রার্থী, তারা তাদের মতন করে মাঠে ভোটারের কাছে যাবে, নির্বিঘ্নে যাবে। প্রার্থীর পরিচয় এবং প্রতীকের মধ্য দিয়ে তারা ভোট চাইবেন। এইটা একটা বাংলাদেশে নির্বাচনী সংস্কৃতি। কিন্তু যদি স্থির না থাকে রাজনৈতিক জায়গাটা, যদি স্থির না থাকে সামাজিক জায়গাটা, কীরকম যে সংঘাতের আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে, তাহলে কি প্রার্থীরা নির্বিঘ্নে ভোটারদের কাছে যেতে পারবে? নির্বিঘ্নে যেতে পারার কোনো প্রসঙ্গ আসে না। সেই প্রেক্ষিতে তখন কি এমন কেউ দাবি করে বসবে
যে যেহেতু এরকম হচ্ছে, সুতরাং যতক্ষণ পরিস্থিতি সঠিক না হয়, শান্ত না হয়, প্রত্যেক রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এর মধ্যে, এবং যাদের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে নির্বাচন কমিশনের দ্বারা, তারা কি নির্বিঘ্নে নিরাপত্তার সাথে নির্বাচনী মাঠে তাদের ভোট চাওয়ার যে প্রচারণা, যেটা সাংবিধানিক অধিকার, সেটা কি চালু রাখতে পারবে? যদি এরকম প্রশ্ন তীব্র আকার নেয়, তখন কর্তৃপক্ষ যারা রাষ্ট্র পরিচালনায়, তারা কতটুকুন ওই জায়গায় স্থির থাকতে পারবেন যে না, এরপরেও নির্বাচন হওয়া সম্ভব, একটি অবাধ, নিরপেক্ষ এবং সুশৃঙ্খল নির্বাচন, যে নির্বাচনের ভোটের যে ফলাফল বাংলাদেশের সকল মানুষ সুন্দর করে মেনে নেবে, আনন্দের সাথে তারা এই নির্বাচনের বিজয়ে যেই ফলাফল সেটাকে তারা উদযাপন করবে, এবং বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে দেশগুলোর সুসম্পর্ক রয়েছে, তারা এই ফলাফলকে সাধুবাদ জানাবে। তার মানে এই ফলাফল সাধুবাদ জানানোর অর্থ হচ্ছে এই নির্বাচনী ফলাফলের প্রেক্ষিতে যেই দল, যেই শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদের সঙ্গে অন্য বহির্বিশ্বের দেশগুলো কাজ করবে। এই যে পুরো দৃশ্যপট, এজন্যে খুব জরুরি নির্বাচন হওয়া, এবং সেই জন্য সহায়তা দেওয়া কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি করা যায়। অহরহ দেখা যায় এরকম ছবি সোশ্যাল মিডিয়ায়, যে অনেক অজানা মুখ, তাদের হাতে আগ্নেয়াস্ত্র। এমনও ঘটল এই শাহবাগে কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের যেই আয়োজন প্রতিবাদের, সেখানে এক যুবককে পাওয়া গেল অস্ত্র হাতে। সেটা হচ্ছে একেবারেই জার্মান মেড। পরে বলল যে এটা খেলনা পিস্তল। প্রশ্ন করা হলো, মানে গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন প্রশ্ন করেছে, যেটা দেখা গেল যে কেন আপনি খেলনা পিস্তল নিয়ে শাহবাগে এলেন? আমার মনে হলো একটা ফ্যান্টাসি আসা উচিত। কেন সে এরকম খেলনা পিস্তল কিনলো, যেই হুবহু একটা অত্যাধুনিক পিস্তলের মতন দেখতে? এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে থাকে। একটা খেলনা পিস্তল অথবা তথাকথিত খেলনা পিস্তল, এরকম তো প্রশ্ন আসতেই পারে, কিন্তু ধরে নিলাম খেলনা পিস্তল, যে খেলনা পিস্তলটা কার্বন কপি একটি উন্নত মানের আগ্নেয়াস্ত্রের মতন, সেই খেলনা পিস্তল কারা বাংলাদেশে বিক্রি করে, কেন কেনা হয়, কিভাবে আসে? এই প্রশ্ন জনগণ তাদের মধ্যে আছে, জনগণের মধ্যে এই প্রশ্নগুলো তীরের মতন বিঁধছে। এইখান থেকে নিস্তার, পরিত্রাণ দরকার। এই পরিত্রাণের সমস্ত শক্তিটাই আছে সরকারের হাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে তারা উন্নয়ন ঘটাবেন তাদের কাছে। জুলাই আন্দোলনের পথ ধরে 5 আগস্টে শেখ হাসিনার পতন, কিন্তু তার আগের রাত্রে যেইভাবে এবং তার পরবর্তী সময়টায় যেভাবে এই পুলিশের থানাগুলো লুটপাট হয়েছে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র লুটপাট হয়ে সন্ত্রাসী কিংবা অজানা কিছু মানুষের কাছে, কিংবা অজানা রাজনৈতিক কিছু চরিত্রের কাছে চলে গেছে, এগুলো কি উদ্ধার হয়েছে? এগুলো যদি না উদ্ধার হয়ে থাকে, শঙ্কা প্রবল থাকে নির্বাচনের উপরে। সুতরাং এই মাঠে এখন কারা তাহলে ছটফট করে ঘুরে বেড়াচ্ছে, কিছু হলেই চিৎকার হল্লা করছে, অর্থাৎ আন্দোলন করছে? এই আন্দোলনগুলো কি আসলে শুধু তাদের দাবি পূরণের জন্যে, নাকি নির্বাচন বানচাল করার জন্যে? এই প্রশ্নটি খুব গুরুতর, এবং যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই ইন্টারিম সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং যারা আইন শৃঙ্খলার মিনিস্ট্রি অফ হোমসে, পুলিশ ডিপার্টমেন্ট, র্যাব আছে, এবং সামরিক বাহিনীও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, এই সকলের কিন্তু এই জায়গাটায় মন দিতে হবে। আমরা লক্ষ্য করেছি যে সামরিক বাহিনীর একটা অনড় অবস্থান আছে, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয়। পরবর্তীতে সরকারের দিক থেকেও বারবার বলা হয়েছে তারা নির্বাচন চায়, কিন্তু মুখ দিয়ে বলা
আর সেইটার জন্য নির্বাচন হওয়ার জন্যে একটি সঠিক সহায়ক পরিস্থিতি সৃষ্টি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ যেন নির্বাচন পায়, তার মধ্য দিয়ে একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থার যেন শক্তিকে পায়, সেইটার প্রেক্ষিতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, এই কামনাটা আমাদের সকলের। সকলে ভালো থাকুন, শুভেচ্ছা রইল। আবার কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য আসব। আমার অনুরোধ থাকবে এরকম, যদি এই কথাগুলোকে ইতিবাচক মনে হয় মানুষের কাছে ছড়িয়ে দিন এবং আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপার সাবস্ক্রাইব করবেন। শুভেচ্ছা।